আচ্ছা, এখন ঘড়ির কাঁটা ৮টা ৪। আমি ভিডিও বানাতে বসছি, আর এই ভিডিওটা কখন পোস্ট হবে আমি এই মুহূর্তে জানি না। শুরুতে ডিসক্লেমার রয়েছে ভিডিওটা সম্পর্কে, একটা দুটো না, টোটাল 4টে ডিসক্লেমার রয়েছে। নাম্বার 1, যে ইন্ডিয়া শ্রীলঙ্কার ক্রিকেট ম্যাচ রয়েছে, আর ন্যাচারালি ক্রিকেট ম্যাচ থাকা মানে ভিডিওর রিচ ডাউন থাকে, তো সেই কারণে ম্যাচ শেষ হওয়ার পর ভিডিও পোস্ট হবে। রাত 12টাতে যদি ম্যাচ শেষ হয় তাহলে রাত 12টার পরেই ভিডিওটা পোস্ট হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ভিডিওটা লেন্দি হতে চলেছে, বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো, ইম্পর্টেন্ট কিছু ব্যাপার রয়েছে। অ্যান্ড অবশ্যই যারা লেন্দি ভিডিও পছন্দ করে না তারা এখানেই ভিডিওটাকে স্কিপ করতে পারে। অন্ততপক্ষে আমার মনে হয় যে 12, 14, 15 মিনিট অবধি ভিডিওটা লেন্দি হবে এবং অনেক কিছু বলার রয়েছে। তো ভিডিওটা দেখার পর বেশি ভাট বকে, আননেসেসারি এত কথা বলার দরকার ছিল না, কমেন্টের দরকার নেই, এখানেই ভিডিওটা স্কিপ করুন, আপনার মিনিট 15 বেঁচে যাবে। নাম্বার 3, যে এমন কিছু হয়তো হার্ড হিটিং কথা আমি বলবো, সেটা অনেকের হয়তো পছন্দ নাও হতে পারে, সেই ক্ষেত্রে আমি বলবো যে ভিডিওটা এড়িয়ে যাওয়াই ভালো হবে। অ্যান্ড নাম্বার 4, অ্যাট দ্য এন্ড অফ ওয়াচিং দিস ভিডিও, অন্ততপক্ষে পুরো ভিডিওটা দেখার পরে যা ভ্যালুয়েবল কমেন্টস রয়েছে, সেটা আমার বলা কথাগুলোকে এগ্রি করে হোক বা ডিসএগ্রি করে হোক, সেটা অবশ্যই কমেন্ট করবেন। মাঝখান অবধি দেখে বা শুরু অবধি দেখে কমেন্ট করলে আমার মনে হয় যে পুরো ভিডিওর বানানোর বা পুরো ভিডিও দেখার যে ব্যাপারটা থাকে দুদিক থেকেই, সেটা জাস্টিফাইড হবে না। তো ভিডিও শুরুতে এই 4টে ডিসক্লেমার, আই হোপ এই জায়গা থেকে ভিডিওটা শুরু করি। এবার দেখো, ভিডিওর মেন পয়েন্ট তো এটাই যে মোহনবাগান AFC চ্যাম্পিয়ন্স লিগ 2 এর যে ম্যাচ রয়েছে ইরানের সেপাহানের বিরুদ্ধে, সেখানে যাবে কি না, এটা এখন একটা বিরাট বড় সংশয়ের মধ্যে পড়েছে। আরও একটা কথা বলে রাখা দরকার, সেটা তো ডিসক্লেমারে বলা দরকার ছিল, যে এই যে রিপোর্টটা বেরিয়েছে, এই রিপোর্ট কিন্তু এখনও অবধি একটা দুটো মিডিয়া থেকে শুধুমাত্র বেরিয়েছে। এখনও অবধি যাদের আমরা খুব মোস্ট রিলায়েবল মিডিয়া পার্সন বা মিডিয়া আউটলেট বলে মনে করি, তারা কিন্তু ব্যাপারটা নিয়ে খুব বেশি কথা বলেনি, বা কেউ কেউ হয়তো কথা বলেইনি। এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে মোহনবাগানের তরফ থেকে ন্যাচারালি আসে না, তাও এটা আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের সবসময় বলে দেওয়াটা দরকার, যে মোহনবাগান ক্লাবের তরফ থেকে কোনো ধরনের অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি। তাই যা কিছু আমরা বলছি, যা কিছু আমরা রিয়াকশন দিচ্ছি, যা কিছু আমরা ভাবছি এবং মোটামুটি যা কিছু চলছে গোটা ইন্ডিয়ান ফুটবল মার্কেটে, সেটা ওই হাতে গোনা 2-4টে মিডিয়ার তরফ থেকে যা কিছু রিপোর্ট বেরিয়েছে সেখান থেকে। এবার একদম সরাসরি মেন ভিডিওতে আমি এখানে ঢুকছি। দেখো, প্রথম কথা এটা যে আমরা অনেক দিন থেকে এটা একটা আভাস পাচ্ছিলাম যে বিদেশি প্লেয়ার রিলেটেড মোহনবাগানের কিছু একটা প্রবলেম হচ্ছে ইরানে যাওয়া নিয়ে। আমরা সবাই জানি যে বেশ কিছু লিস্টেড কান্ট্রিজ রয়েছে, তাদের দেশ থেকে ডাইরেকশনস দেওয়া থাকে যে ইরানের যে ভিজিটটা রয়েছে সেটাকে এড়িয়ে যেতে, ইরানে না যেতে। কিন্তু তারপরেও কি সেই দেশ থেকে ইরানে কেউ যায় না? তাহলে উত্তরটা হচ্ছে হ্যাঁ, স্পেশাল কিছু পারমিশনস থাকে, এমবাসি থেকে ছাড়পত্র থাকে, অ্যান্ড তারপর তারা সেখানে ভিজিট করতে পারে। অস্ট্রেলিয়া, ইউকে, স্কটল্যান্ড, এই যে দেশগুলোকে নিয়ে কথা হচ্ছে, এখান থেকে কিন্তু বিভিন্ন ট্যুরিস্ট বলো, ব্লগার বলো, স্পোর্টস পার্সনরা বলো, তারা কিন্তু এর আগে ইরান গেছে, একদম রিসেন্ট টাইমে ইরান গেছে এবং তারা ইরান ভিজিট করেছে, হয়তো স্পেশাল পারমিশনে গেছে, বাট দে হ্যাড ভিজিটেড ইরান। তো এই দেশগুলো থেকে লোকজনের ইরান যাওয়ার ক্ষেত্রে যে 100% বিধিনিষেধ রয়েছে তা কিন্তু নয়। তবে অবশ্যই বেশিরভাগ, ধরে নাও এখানে 99.5% লোকজন, তারা কিন্তু ইরান যাবে না বা ইরান যেতে চায় না, এটা এই দেশগুলো থেকে মোটামুটি সিটিজেনদের একটা কোথাও মাথার মধ্যে সেট হয়ে যায়। এবার সেখান থেকে দাঁড়িয়ে মোহনবাগানে যে 6জন বিদেশি প্লেয়ার রয়েছে, তার 4জনের কাছে কিন্তু ইউকে, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ইত্যাদি দেশগুলোর সিটিজেনশিপ হোল্ড করা রয়েছে। টম অলরেড, তার সাথে অবশ্যই জেমি ম্যাকলারেন, দিমিত্রিওস পেত্রাতস এবং জেসন কামিংস, এই 4জন প্লেয়ারের ডুয়েল সিটিজেনশিপে আইদার অস্ট্রেলিয়ার সাথে স্কটল্যান্ড বা অস্ট্রেলিয়ার সাথে ইউকে, এই ধরনের সিটিজেনশিপ রয়েছে। এবার এই প্লেয়াররা যে যেতে পারবে না বা এই প্লেয়াররা যে যাবে না, এই আভাসটা কিন্তু অনেকদিন ধরে পাওয়া যাচ্ছিল। কিন্তু যখন ইরান থেকে এটা ব্রেক হয়ে আসে, ইরানের একজন জার্নালিস্ট তিনি যখন পরিষ্কার জানিয়ে দেন যে সেপাহান ক্লাবের তরফ থেকে বা ইরান গভর্নমেন্টের তরফ থেকে মোহনবাগানের যতজন প্লেয়ারের ভিসার জন্য অ্যাপ্লাই করা হয়েছিল সেটা ক্লিয়ার হয়ে গেছে। এবার যে যার নিজের দেশ থেকে রিপ্রেজেন্ট করছে, সেখানে তাদের দেশের ক্লিয়ারেন্স বাকি রয়েছে, সেখানে ইরানের কোনো হাত নেই বা সেখানে সেপাহানের কোনো হাত নেই। অর্থাৎ ইরান যাওয়ার ক্ষেত্রে বা ইরানে এই দেশের লোকেদের ঢোকার ক্ষেত্রে যে বাধা রয়েছে, বারবার করে কেউ কেউ বলার চেষ্টা করছিল, এটা এখানে দাঁড়িয়ে স্টপ হয়ে যায়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, এরপরে যে জিনিসটা দেখা দেয়, আজকে যে রিপোর্ট বেরিয়ে এসেছে, সেখানে বলা হচ্ছে যে বিদেশি যারা রয়েছে, যে 6জন বিদেশি প্লেয়ার রয়েছে, তারা নাকি ভিসা পাওয়ার পরেও বা ভিসাটা পেয়ে যাওয়ার পরেও মনে করছেন যে ইরানে যাওয়াটা সেফ নয়, এবং তারা
ইরান যাওয়া থেকে অপ্ট আউট করতে চলেছেন এবং এই ক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্টও তাদের ফোর্স করতে পারে না। ডেফিনেটলি মোহনবাগান ম্যানেজমেন্ট ফোর্স করতে পারে না, কারণ যে কোনো ক্লজে থাকে যে একজন প্লেয়ার কোথায় ভিজিট করতে না চাইছে এটা তার ব্যক্তি স্বাধীনতার ব্যাপার, এবং যেখানে মনে করছে যে সিকিউরিটি বা সেফটি রিজন রয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে সেই প্লেয়াররা ভিজিট নাও করতে পারে। কিন্তু এখানে বড় প্রশ্ন যে একবার যদি আমরা রিসেন্ট টাইমে ইরানে কি চলছে একবার সার্চ করতে যাই যে হোয়াট ইজ হ্যাপেনিং ইন ইরান, তাহলে আমরা দেখব যে এমন কোনো ঘটনা ইরানে এই মুহূর্তে হচ্ছে না যে যার জন্য মোহনবাগানের 6 জন বিদেশির মধ্যে 6 জন বিদেশিই মনে করছেন যে ইরানে যাওয়াটা এই মুহূর্তে তাদের জন্য বিপজ্জনক। দেখো গত বছর যখন ইরানে মোহনবাগান যায়নি, অনেকেই যখন নেগেটিভ কথা বলেছিল তখনও আমি বলেছিলাম যে যে দেশটাতে একটা আনস্টেবল সিচুয়েশন রয়েছে, যে দেশটাতে মোটামুটি একটা যুদ্ধের পরিস্থিতি রয়েছে, এবং যে দেশটাতে যাওয়ার ক্ষেত্রে আমাদের দেশের মিনিস্ট্রি থেকে বারবার করে বারণ করা হচ্ছে বা বলা হচ্ছে যে এই দেশটা এড়িয়ে যেতে, এবং ওখানে যারা রয়েছে তাদেরকে সাবধানে থাকতে বলছে, তো সেখানে মোহনবাগানের না যাওয়াটা খুবই জাস্টিফাইড। ইরান এই ক্ষেত্রে অনেক কিছু বলতে পারে, কিন্তু স্টেডিয়ামে যখন খেলা হচ্ছে মাথার ওপর দিয়ে মিসাইল উড়ে যাচ্ছে। আমার এখনও শর্টস ভিডিওটা রয়েছে, জাস্ট একটু এদিক ওদিক গিয়ে ক্লিক করে দেখে নিতে পারো যে মাথার ওপর দিয়ে মিসাইল উড়ে যাচ্ছে, সেখানে কখনো কিন্তু ফুটবলটা হতে পারে না। গত বছর মোহনবাগানের না যাওয়াটা পুরোপুরি জাস্টিফাইড ছিল, এবং যেভাবে এএফসি তরফ থেকে মোহনবাগানকে ব্যান করা হয়েছিল সেই গোটা টুর্নামেন্ট থেকে, গোটা গ্রুপ থেকে যেভাবে আউট করে দেওয়া হয়েছিল, এটাও যে মোহনবাগানের প্রতি একটা অবিচার ছিল সেটা নিয়েও পরপর কথা বলেছিলাম। কিন্তু এইবারে এখনও অবধি আজকের ডেটটা অবধি, আজকে 26 সেপ্টেম্বর, মোহনবাগানের ম্যাচ রয়েছে 30 সেপ্টেম্বর, এই 26 সেপ্টেম্বর আমি যখন রাত্রি 8টা অবধিও কোনো সার্চ করে দেখেছি, আমি অ্যাজ সার্চ কিছু দেখতে পাইনি যে ইরানে এমন কোনো তোমার অসুবিধা রয়েছে যার জন্য এই প্লেয়াররা যেতে পারবে না। এবার তৃতীয় যে প্রশ্নটা আসবে, এরপর যে তৃতীয় ইস্যুটা আসবে সেটা হচ্ছে যে মোহনবাগান কি গোটা টিমটাই যাবে না, মোহনবাগান কি টিমই ফিল্ড করবে না? তাহলে এখানে বলবো যে এই ধরনের কনফার্মেশন কিন্তু কোনো মিডিয়া থেকে আপাতত নেই। মোহনবাগান টিম হয়তো নামাতে চলেছে এবং সেখানে অল ডোমেস্টিক প্লেয়াররা থাকতে চলেছে, কিন্তু এখানে বড় প্রশ্ন আসছে যে এবার এই ডোমেস্টিক প্লেয়ারদের থেকে আবার কেউ কেউ বলবে না তো যে আমি ইরান যাওয়ার ক্ষেত্রে বেশ অসুবিধা মনে করছি, ইরানটা আমার কাছে একটু বিপজ্জনক জায়গা, আমার এখানে সেফটি ব্যাপার রয়েছে, আমার ফ্যামিলি রয়েছে, আমার কেরিয়ার রয়েছে, আমার লাইফ রয়েছে, সো আই ক্যান নট ভিজিট ইরান অ্যান্ড মাই ক্লাব ক্যান নট ফোর্স মি। এই ধরনের কোনো আবার ব্যাপার আসবে না? তো আসতেই পারে, কারণ বিদেশি প্লেয়াররা যখন বলছে তাহলে আমাদের ইন্ডিয়ান প্লেয়ারদের বলতেই বা কতক্ষণ সময় লাগবে। এবার এখানে প্রশ্ন আসছে যে হোয়াট ইজ মোহনবাগান ম্যানেজমেন্ট ডুইং, মোহনবাগান ম্যানেজমেন্ট এখানে কি করছে, মোহনবাগান ম্যানেজমেন্ট এখানে কেন চুপ করে বসে রয়েছে, কেনই বা যে প্লেয়ারদের ক্ষেত্রে সমস্যা রয়েছে সেই প্লেয়াররা বারবার সিগনেচার করছে বা সেই দেশ থেকে বারবার সিগনেচার হচ্ছে, এবং যখন তোমার প্রবাবিলিটি বলছে যে তোমার কাছে চান্স রয়েছে ইরান পড়ার, তাহলে তুমি সেই দেশ থেকে কেন প্লেয়ার সই করাচ্ছ ভাই? কেন সেই দেশের প্লেয়ারদের রাখছো যারা ইরান যেতে চায় না, যাদের দেশের ক্ষেত্রে প্রবলেম রয়েছে? বা আলটিমেট এই যে বিদেশি প্লেয়াররা, তাদের থেকে আগে থেকে কেন কনসেন্ট নিয়ে নেওয়া হয় না যে দেখো আমার টিম চ্যাম্পিয়ন হয়েছে, আমার টিম এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলতে যাবে, তো তুমি কন্ট্রাক্ট পেপারে এই জায়গাতে সাইন করো যে আমার ইরান পড়তে পারে, ইরানের একটা ক্লাবের সাথে আমাদের খেলা পড়তে পারে এবং তোমাকে যেতে হবে। যদি তুমি তাতে রাজি থাকো তাহলে তুমি এসো, নাহলে তোমার ইকুইভ্যালেন্ট বিদেশি প্লেয়ার আমি সই করিয়ে নেবো। মোহনবাগান ম্যানেজমেন্ট এই জায়গাতে কি করছে, এটা হচ্ছে মোহনবাগান সমর্থকদের সবচেয়ে বড় প্রশ্ন, যে মোহনবাগান ম্যানেজমেন্টের এখানে ভূমিকাটা ঠিক কী? মোহনবাগান ম্যানেজমেন্ট কি আদেও সিরিয়াস এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলতে? মোহনবাগান ম্যানেজমেন্ট কি আদেও সিরিয়াস ইন্ডিয়ান সুপার লিগ এর বাইরে আর কোনো টুর্নামেন্টকে খেলতে? কারণ যখন ডুরান্ড কাপের ব্যাপার আসছে, প্রথমে বারবার করে অনেক জায়গা থেকে বলে দেওয়া হচ্ছে, মানে এখানে তো অনেক স্পোক্স পার্সন রয়েছে, যখন একটা ক্লাবের কোনো ধরনের মিডিয়া ইন্টারাকশন থাকে না, কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আসে না, বা সেই ট্রান্সপারেন্সিটা থাকে না মিডিয়ার সাথে বা ফ্যানেদের সাথে ক্লাবের, তখন অনেক রকমের স্পোক্স পার্সন গজিয়ে যায়। এবার সেই স্পোক্স পার্সনরা বলতে শুরু করলো যে মোহনবাগান কিন্তু কোনো বিদেশি প্লেয়ার নামাবে না ডুরান্ড কাপে। ভালো কথা, ইন্ডিয়ান প্লেয়াররা গেম টাইম দরকার রয়েছে, এটা একটা প্রস্তুতির মতো জায়গা, এবং মোহনবাগানের অনেক প্রেশার সামনে রয়েছে, চলো ইন্ডিয়ান প্লেয়াররা গেম টাইম পাবে। ভাই আমার মতো খুব কমন ভারতীয় ফুটবল ফ্যান ভীষণভাবে খুশি হয় যখন এই ধরনের ঘোষণা কেউ না কেউ করে দেয়। পরে দেখা গেল যে যখন দেখলো যে ইস্টবেঙ্গল ফুল টিম নামিয়ে দিচ্ছে, নর্থ ইস্ট ফুল টিম নামিয়ে দিচ্ছে, ডার্বি পড়ার একটা সম্ভাবনা রয়েছে, তাহলে তো এটা সম্ভব নয়, বিদেশি প্লেয়ারদেরকে নামাও। এবার তারপর আস্তে 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 বিদেশি প্লেয়াররা হেলতে দুলতে আসবে, কেউ কেউ মোটামুটি 5-10 কেজি ওজন বাড়িয়ে বার্গার খেয়ে কোল্ড ড্রিঙ্কস খেয়ে ওজন বাড়িয়ে আসবে, তারপর তারা রাতারাতি ফুটবল খেলতে নামবে, এবং যেটা হওয়া সেটাই হবে যে ডার্বিতে হারতে হবে। তো এই যখন একটা সিচুয়েশন ডুরান্ড কাপে হলো, তারপর সবাই খুব সিরিয়াস হয়ে গেল যে এবার আমাদের না এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্রিপারেশন
প্রিপারেশনটা একদম বিরাট লেভেলে করতে হবে, যে এবার থেকে সব কিছু বন্ধ, সব বন্ধ, মানে সব কিছু বন্ধ করে দাও, এবার শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্রিপারেশন করবো। আর সেই প্রিপারেশন করতে গিয়ে দেশের জন্য যে প্লেয়ারদেরকে ছাড়তে হবে সেখান থেকেও মোহনবাগান ম্যানেজমেন্ট বেঁকে বসলো। আমি সেদিনও বলেছিলাম যে দিস ইজ আ ভেরি রং ডিসিশন। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি অলওয়েজ আমার দেশের হয়ে কথা বলবো, পার্টিকুলার কোনো ক্লাবের হয়ে কথা বলবো না। আর তোমার ফিফা উইন্ডো আছে কি নেই, সেখানে আমার সবথেকে বড় প্রশ্ন থাকবে যে আমার দেশ কোথায় খেলতে যাচ্ছে, সেখানে গিয়ে আমার দেশ কি লেভেলের রিপ্রেজেন্টেশন রাখছে এবং আমার প্লেয়ারদের কত ভালো গেম টাইম সেখান থেকে প্লেয়াররা নিয়ে আসতে পারছে। তো দেখা গেল যে মোহনবাগান প্লেয়ারদের ছাড়লো না, খুব পুরো দমে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্রিপারেশন চললো। বাট কাফা নেশনস কাপে আমার টিম ভালো করলো, আমরা সেখানে 4টে ম্যাচ খেললাম, আমরা 3rd পজিশনে শেষ করলাম এবং 2nd লোয়েস্ট র্যাঙ্কড কান্ট্রি হয়েও কিন্তু আমরা ভালো কিছু করে এলাম। এবার তারপর দেখা গেল মোহনবাগানকে নিয়ে সবার একটা বড় আশা যে মোহনবাগান এত সুন্দরভাবে ট্রেনিং করেছে, এত ক্লোজ ডোর অনুশীলন হয়েছে, খুব ভালো টিম, খুব ভালো স্ট্রেংথ, এবং অবশ্যই প্রথম ম্যাচটা তুর্কমেনিস্তানের একটা ক্লাবের সাথে রয়েছে যাদের পুরো দেশীয় প্লেয়ারে ভর্তি, কোনো বিদেশি প্লেয়ার নেই। মোহনবাগান উইল প্লে আ ভেরি গুড ম্যাচ, কিন্তু মোহনবাগান সেই ম্যাচটা হেরে গেল। এবার এই জায়গা থেকে দাঁড়িয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট কি করবে? কোথাও তো একটা রাস্তা খুঁজতে হবে যে এবার একটু অন্যদিকে আলোচনা চলে যাক, ম্যাচের পারফরমেন্স কি হচ্ছে, বিদেশি প্লেয়ার সিলেকশনে কোথায় ভুল হয়ে গেছে, যারা ডোমেস্টিক প্লেয়ার রয়েছে তাদের যে কন্ট্রিবিউশন রয়েছে, তাদের ডেডিকেশন রয়েছে, তাদের নিয়ে প্রশ্ন উঠছে। এই যে একটা কোথাও অন্য ধরনের আলোচনা হচ্ছে, টেকনিক্যাল ব্যাপার নিয়ে সবাই কথা বলছে, এটাকে একটু নন টেকনিক্যালে নিয়ে যাও। এবং তারপরে এই কেওসটা তৈরি হয়েছে। অনেক দিন আগে থেকে ব্যাপারটা জানা গেছিলো যে ইরানের একটি ক্লাব মোহনবাগানের গ্রুপে পড়েছে, তাহলে সেই প্রসেসটা আগে থেকে শুরু করা যেতে পারতো, বাট সেটা হয়নি। একদম 11th আওয়ারে সেই প্রসেস মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে শুরু করা হয়েছে। এবং এই জায়গাতে দাঁড়িয়ে মোহনবাগান ফ্যান্স দে আর নট লিটারেলি হ্যাপি। কেউ বলছে আমি মাঠে যাবো না, কেউ বলছে ম্যানেজমেন্টের এগেনস্টে যা কিছু ভোকাল হওয়ার এবার হতে হবে, অনেক হয়েছে, আর নয়। আইএফএ শিল্ডে বলছে টিম না হবে না, আইএফএ শিল্ডের জন্যই আজকে মোহনবাগানের এই পরিচিতি, 1911 সেই ইতিহাস কী করে কেউ ভুলে যেতে পারে। তারপর কেউ বলছেন যে সুপার কাপ, সেখানে 6 জন বিদেশি যখন নিয়ম করেছে, মোহনবাগান গিয়ে বলছে না 4 জন বিদেশি খেলাও, কারণ মোহনবাগানে যে 6 জন বিদেশি প্লেয়ার রয়েছে তাদেরকে ফার্স্ট 11-এ প্লেস করা যাবে না, ইত্যাদি ইত্যাদি বহু কিছু ব্যাপার কিন্তু সামনের দিকে উঠে আসছে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমারও এটা প্রশ্ন থাকবে মোহনবাগান ম্যানেজমেন্টের যে কোনো লোকের কাছে যে আর ইউ সিরিয়াস অনলি ফর ইন্ডিয়ান সুপার লিগ, বিকজ ইউ আর প্লেয়িং উইথ দ্য ব্র্যান্ড নেম অফ মোহনবাগান, যে ক্লাবটা 1889 সালে তৈরি হয়েছিল, যাদের একটা হিস্ট্রি রয়েছে, যাদের গর্ব রয়েছে ফ্যানেদের, এবং সমর্থকরা যারা জেনারেশন বাই জেনারেশন একটা কোথাও জায়গা থেকে উঠে আসে, তাদের একটা ইতিহাস রয়েছে, তাদের সাপোর্টের একটা আলাদা ভিত্তি রয়েছে, আবেগ রয়েছে, প্যাশন রয়েছে, ইভেন সেটা ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে রয়েছে। কিন্তু আজকের এই ভিডিওটা শুধুমাত্র মোহনবাগানের জন্য। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন তুমি মোহনবাগানের এই ব্র্যান্ড নেমটা ইউজ করছো, যতগুলো জায়গাতে ভারতীয় ফুটবলের কিছু হচ্ছে সেখানে মোহনবাগানের রিপ্রেজেন্টেশনটা কেন থাকবে না? কেন এই লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক তারা বঞ্চিত হবেন? এই প্রশ্ন আমি অন্তত ভিডিওর মাধ্যমে রেখে যাব। নাও কাম টু দ্য নেক্সট থিং, যেটা সবথেকে বড় ব্যাপার, যেটা নিয়ে হয়তো কথা হচ্ছে না, সেটা হচ্ছে এএফসির এই যে ক্লাব কম্পিটিশনগুলো রয়েছে, মাঝে মাঝে আমার মনে হয় যে আমাদের দেশ থেকে কি আদেও এখানে কোনো রিপ্রেজেন্টেশন দরকার রয়েছে? আমার অ্যাটলিস্ট অন্ততপক্ষে মনে হয় না যে লাস্ট 30, 34, 35 বছরে, মানে যতদিন এএফসির ক্লাব কম্পিটিশন শুরু হয়েছে, ইন্ডিয়ান ক্লাবগুলো যাচ্ছে, গর্বের সাথে খেলছে, এবং ম্যাক্সিমাম সময়ে খুবই খারাপ রেজাল্ট হয়েছে, বিদেশে গিয়ে বেশিরভাগ সময় থ্র্যাশড হয়েছে, খুব কম সময়ে ইস্টবেঙ্গল বা ডেম্পো বা বেঙ্গালুরু এফসি তারা ভালো পারফরমেন্স করেছে, তারা আলটিমেট দেশের পতাকাটাকে ভালোভাবে হেল্ড হাই করে রেখেছে। এইটুকু সময় বাদ দিলে বা হাতে গোনা কিছু ম্যাচ বাদ দিলে বেশিরভাগ ম্যাচে দেখা গেছে যে উই হ্যাভ বিন থ্র্যাশড। আমাদের দেশ থেকে যত ক্লাব রিপ্রেজেন্ট করেছে ম্যাক্সিমাম সময়ে বিদেশি ক্লাবরা আমাদেরকে থ্র্যাশ করেছে। তো এই জায়গা থেকে আমার অন্ততপক্ষে একটা পরিষ্কার প্রশ্ন, সেটা যে কোনো ক্লাব হতে পারে, যে আর ইউ সিরিয়াস অ্যাবাউট এএফসি ক্লাব কম্পিটিশন? আমার অন্ততপক্ষে মনে হয় না। কারণ এই যে একটা লম্বা সময় ধরে এএফসির ক্লাব কম্পিটিশনের একটা ট্রানজিশন হয়েছে, কোকাকোলা কাপ, তারপর থামস আপ, হজমোলা, বিভিন্ন রকমের ট্রফি, তারপরে এএফসি ক্লাব চ্যাম্পিয়নশিপ, তার আবার বিভিন্ন রকম ভাগ, তারপরে এএফসি কাপ, তারপর বহু কিছু, সব ঘাটতি পেরিয়ে আপাতত এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট 2 এবং তার সাথে চ্যালেঞ্জ কাপ, এই সব কিছুতে আমার একটা বড় প্রশ্ন যে আমাদের সাকসেসটা কোথায়? উই অ্যাজ অ্যান ইন্ডিয়ান ফুটবল ফ্যান, আমরা একটা ক্লাবকেও এখনো অবধি দেখলাম না যে এএফসির কোনো একটা মেজর ক্লাব টুর্নামেন্ট থেকে একটা ট্রফি নিয়ে আসতে।
ইস্টবেঙ্গল সেই এক সময় হয়েছে প্রথমের দিকে যখন এএফসি ক্লাব চ্যাম্পিয়নশিপের আগে রিজিয়নাল টুর্নামেন্টগুলো হতো, একবার কোকাকোলা কাপ হয়েছিল মাঝখানে, আর আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ইস্টবেঙ্গল ওই কোকাকোলা কাপ একবার জিতেছিল, মোস্ট প্রবাবলি ওটা শ্রীলঙ্কাতে ইস্টবেঙ্গল জিতেছিল, ইফ আই এম নট সো রং। তারপর আমার এই মুহূর্তে আর মনে পড়ছে না যে এর বাইরে আর কোনো এএফসি থেকে একটা ক্লাবের কোনো একটা ট্রফি দেওয়া হচ্ছে, ক্লাবগুলো সেখানে পার্টিসিপেট করছে। অ্যান্ড আমার দেশের একটা ক্লাব, সে তার নিজের ক্লাবের পতাকা এবং তার সাথে আমার দেশের জাতীয় পতাকা নিয়ে সেই ট্রফিটা নিচ্ছে হাতে করে। আমার অ্যাটলিস্ট, আমি ইতিহাস ঘাঁটতে গিয়ে আর কিছু খুঁজে পেয়েছি বলে আমার মনে পড়ছে না। আমি যদি এখানে ভুল হয় প্লিজ আমাকে ধরিয়ে দিও, আমি একদম কান ধরে ক্ষমা চেয়ে নেবো। এবার এর বাইরে যদি দেখি তাহলে জাস্ট 3টে ক্লাবের মিনিমাম সাকসেস রয়েছে। এক, বেঙ্গালুরু এফসি, তারা ফাইনালে রিচ করেছিল, একটুর জন্য ট্রফি হাতছাড়া হয়, এটা আমাদের ম্যাক্সিমাম অ্যাচিভমেন্ট। ইস্টবেঙ্গল এবং ডেম্পো তারা সেমিফাইনাল রিচ করেছিল, এটা আমাদের তারপরে লোয়েস্ট ম্যাক্সিমাম অ্যাচিভমেন্ট। এর বাইরে বেশিরভাগ সময় আমাদের ক্লাবগুলোর যে দৌড় সেটা গ্রুপ স্টেজে শেষ হয়ে যায়, সেটা ম্যাক্সিমাম তার পরের রাউন্ডে শেষ হয়ে যায়, কোয়ার্টার ফাইনাল বেশ কয়েকবার হয়েছে। কিন্তু বেশিরভাগ সময়ে এই টুর্নামেন্টকে নিয়ে, মানে এএফসির যে কোনো ক্লাব কম্পিটিশনকে নিয়ে বেশিরভাগ সময়ে আমি অন্তত পক্ষে পার্সোনালি দেখেছি যে বিভিন্ন ক্লাবের উদাসীন মনোভাব। ইভেন ফ্যানরা তারাও একটা সময় অবধি জানতো না যে আজকে কার ম্যাচ রয়েছে, কাদের কোন দেশের বিরুদ্ধে খেলা রয়েছে, বিদেশি একটা ক্লাবের বিরুদ্ধে খেলা রয়েছে, ঠিক আছে, এটা কোন টুর্নামেন্ট, কী জন্য হচ্ছে, আমার টিম কোথায় রয়েছে, এছাড়া আর কী কী টিম রয়েছে, অনেক সময় জানতো না। তো এই জিনিসগুলো হয়েছে, আমাদের যে আনপ্রফেশনালিজমটা বারবার করে সামনে এসেছে। তো আমার অন্ততপক্ষে দিনের শেষে মনে হয় যে আমরা কি আদৌ এএফসির কোনো ক্লাব কম্পিটিশন খেলার জন্য আমরা তৈরি থাকি, আমাদের ক্লাবগুলো তৈরি থাকে? আর দে ভেরি মাচ সিরিয়াস? আমার অন্তত অ্যান্সারটা হচ্ছে নো। আমরা যদি লিটল বিটও সিরিয়াস হতাম না, তাহলে আমরা মিনিমাম অন্ততপক্ষে ফাইনালটাও 4-5 বার খেলতাম, মিনিমাম ফাইনালটা আমরা এত বছর, মানে তুমি ভেবে দেখো শুরুর সময় থেকে, যখন থেকে প্রায় এএফসি ক্লাব কম্পিটিশন শুরু হচ্ছে তখন থেকে কিন্তু আমাদের এখান থেকে রিপ্রেজেন্টেশন যাচ্ছে। একটা সময় ক্লাব যেত বা লোকাল চ্যাম্পিয়ন্সরা যেত, কখনো বাংলা রিপ্রেজেন্ট করেছে, কখনো সার্ভিসেস, রেলওয়েজ, বিভিন্ন ক্লাব, এইসবও রিপ্রেজেন্টেশন হয়েছে বহুভাবে, কিন্তু এর একটা ট্রানজিশন হয়েছে এই টুর্নামেন্টটার। কিন্তু কখনো আমার অন্ততপক্ষে মনে পড়ে না যে একটা ক্লাব, মানে বেশিরভাগ সময়ে দে আর ভেরি মাচ সিরিয়াস যে এইবার কিছু একটা করতেই হবে। কখনো প্লেয়ারদের সিরিয়াসনেস বা পার্টিকুলার একজন ম্যানেজার বা একটা সিস্টেমের সিরিয়াসনেস থাকে, কিন্তু যদি আমরা একটা ধারাকে দেখি তাহলে দেখবো যে আমাদের এখানে ক্লাবগুলোর মধ্যে সেই সিরিয়াসনেস থাকে না যে আমরা এএফসি থেকে ভালো কিছু করে আনবো, হলে আমরা অনেক কিছু করতে পারতাম হয়তো। দ্যাটস ইট, এর থেকে বেশি আমার আর কিছু বলার নেই। অন্ততপক্ষে এই সিচুয়েশন দেখে মোহনবাগানের মতো একটা ক্লাব, যাদের এত ইতিহাস, এত গ্লোরি, এত সাকসেস, এবং সেটা অবশ্যই দেশের মাটিতে, তারপরেও তাদের এএফসির একটা ক্লাব কম্পিটিশন নিয়ে বিন্দুমাত্র যখন সিরিয়াসনেসকে দেখতে পাওয়া যায় না, তখন একজন ভারতীয় ফুটবল ফ্যান হিসাবে এই যে কোথাও আমার দেশের সম্মানহানিটা হচ্ছে, আমার দেশের ফুটবলের কোথাও স্বার্থের জায়গাতে আঘাতটা আসছে, কোথাও একটা খারাপ লাগে। কিন্তু খারাপটা লাগেও আবার বেশি কিছু লাভ নেই, কারণ দিনের শেষে আমাদের উন্নতি বলে তো কিছু নেই, কারণ আমাদের এখানে যা কিছু রয়েছে সেটা হচ্ছে উন্নয়ন। ব্যাস, আমি এখানে এই ভিডিওটা শেষ করলাম। আই হোপ ভিডিওটা ভালো লাগতে পারে বা খারাপও লাগতে পারে, দুটোর মধ্যে একটা। তোমাদের ভ্যালুয়েবল কমেন্টগুলোকে জানাতে থাকো। আর এর থেকে বেশি আর কিছু না, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। ভিডিওটা কখন পোস্ট হবে আমি সিরিয়াসলি জানি না, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।